অভিষেক তার ওয়াইফ পর্যন্ত, মানে একজন নেতা স্ত্রীকে পর্যন্ত এরা অতীতেও হ্যারাস করেছে, এখনো বলছে তার গাড়িও। আর আমাদের প্রত্যেক যারা আছেন প্রোটেক্টি তাদের তল্লাশি করতে হবে। আমরা স্ট্রংলি নিন্দা করছি, আপত্তি করছি, কিন্তু আমাদের লুকোনোর কিছু নেই। সমানভাবে বলছি, তাহলে পুলিশ থাকুক, বিজেপির প্রোটেক্টিদেরও তল্লাশি করতে হবে। আমাদের প্রশাসনও কিন্তু আপনাদের তালিকা করে রাখবে। আমরাও দেখবো কারা কারা বিজেপির কথা শুনে কোন কোন আমলারা এই সময় চললেন, যারা বেঙ্গল ক্যাডার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভোট প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই বাংলার রাজ্য রাজনীতিতে অন্য একটি ঘটনা তলে তলে বেশ বড় আকার ধারণ করেছে। আর সেই ঘটনাটা হচ্ছে যে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দালকে ইডির গ্রেফতার এবং 10 দিনের জন্য হেফাজতে নিয়ে নেওয়া। এখন এই ঘটনার সঙ্গে সঙ্গে যেটা দেখা গেল যে তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু একটা সাংবাদিক বৈঠক করলেন। আর সেই সাংবাদিক বৈঠকে তারা একটা হোয়াটসঅ্যাপ চ্যাটকে সামনে নিয়ে এসে যেটা দাবি করলেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূলের যতজন নেতা মন্ত্রী আছেন সবারই গাড়িকে তল্লাশি করার একটা নির্দেশ নাকি দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশে সবথেকে উল্লেখযোগ্য হলেন অভিষেকের স্ত্রী। অভিষেকের স্ত্রীর গাড়িকেও তল্লাশির একটা নির্দেশ এই হোয়াটসঅ্যাপ চ্যাটে দেওয়া হয়েছে, এমনটাই তৃণমূলের দাবি। এখন এই যে দুটি ঘটনা, মানে একদিকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দেল গ্রেফতার হচ্ছেন, আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই তৃণমূলের সাংবাদিক বৈঠক এই বলে যে বিজেপির তরফ থেকে নাকি কলকাঠি নেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার স্ত্রী এবং তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছেন তাদের গাড়িতে অবৈধ টাকা এই ইলেকশনের বাজারে ঢোকানো হচ্ছে কিনা, সেই টাকা ছড়ানো হচ্ছে কিনা সেটা ধরার জন্য, সেটা খুঁজে বের করার জন্য গাড়ি তল্লাশি করার নির্দেশ ইলেকশন কমিশনের তরফে পুলিশ অবজারভারদের দেওয়া। এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? প্রথম কথা হচ্ছে যে এই যে তৃণমূলের হোয়াটসঅ্যাপ চ্যাট মিডিয়ার সামনে নিয়ে আসা, সেটা কোথা থেকে এলো, কে ফাঁস করলো, সেটা সত্যি নাকি মিথ্যা, এইসব বিতর্কে না গিয়ে যদি আমরা ধরেই নিই যে তৃণমূল যে চ্যাটটা ফাঁস করেছে সেটা সত্যি, তাহলে দুয়ে দুয়ে 4 করলে কিন্তু বড় রকমের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 8 জানুয়ারি যখন প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেই তল্লাশিতে বাধা দিয়েছিলেন, আর সেই মামলা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে চলছে। এখন দৃশ্যপট বদলে যদি আমরা 10 এপ্রিলের ঘটনাতে আসি, তাহলে দেখতে পাবো যে ইডি দিল্লিতে আরও একটি তল্লাশি চালাচ্ছে, আরও একটি রেড করছে, আর সেই রেডটা করা হচ্ছে আইপ্যাকেরই অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দেলের অফিসে। আর তারপরেই ভিনেশ চান্দেলকে গ্রেফতার করা হচ্ছে এই অভিযোগে যে ভিনেশ চান্দেল কলকাতায় প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির রেড করার পরেই তার নিজের অফিসের সমস্ত তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন, সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ এই দুই ঘটনা আপাতভাবে দুটি আলাদা ঘটনা মনে হলেও আসলে হাওলার মাধ্যমে কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গেছে সেটাই কিন্তু ইডি খুঁজে দেখছে। সেই সঙ্গে ইডি এটাও খুঁজে দেখছে যে আইপ্যাক আসলে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে কি কি কাজ করেছে। এবার আসা যাক আজকের তৃণমূলের যে সাংবাদিক বৈঠক কুণাল ঘোষ এবং ব্রাত্য বসুর, সেই সাংবাদিক বৈঠকের কথায়। সেই সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষরা যে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়েছেন, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে যে 3টি পয়েন্ট উল্লেখ আছে, সেই 3টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টে যে নির্দেশটা দেওয়া হয়েছে, যে কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে এই রকম যে পশ্চিমবঙ্গে আচমকায় ব্লাড ডোনেশন ক্যাম্প বেড়ে গেছে। আর এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে কোনো ব্লাড নেওয়া হচ্ছে না, কোনো রক্ত নেওয়ার ব্যাপার নেই, সেখানে অন্য খেলা হচ্ছে। আর সেখানে কি খেলা হচ্ছে সেটাই পুলিশ অবজারভারদের খুঁজে বের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সতর্ক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় পয়েন্টে যে নির্দেশটা দেওয়া হয়েছে যে এই ভোটের মুখে বাংলায়
ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পথে বিভিন্ন জেলাতে টাকার গাড়ি ঢোকার কথা আছে। টাকার গাড়ি কিন্তু ঢুকবে এবং সেই টাকার গাড়ি কিন্তু ধরতে হবে। আর তৃতীয় পয়েন্টে এই 2 পয়েন্টের পর যেটা যোগ করা হয়েছে যে এই টাকার গাড়ি ধরার জন্য তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সবারই গাড়ি পরীক্ষা করতে হবে। তৃণমূলের নেতা, মন্ত্রী, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরারও গাড়ির তল্লাশি করতে হবে। আর এই যে তল্লাশির নির্দেশ, সেই নির্দেশের সবার আগে যেটা লেখা হচ্ছে যে অভিষেকের স্ত্রীর কিন্তু এই টাকা পাচারের মধ্যে জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। মজার কথা হলো এই অভিষেকের যে বানান, সেই বানান কিন্তু যেখানে অভিষেকের স্ত্রীর কথা বলা হয়েছে সেই অভিষেকের বানানের থেকে আলাদা। এখানে কিন্তু ভি ব্যবহার করা হয়েছে। কিন্তু তৃণমূল যেটা দাবি করছে যে এই অভিষেক আসলে তৃণমূলেরই অভিষেক, তাদেরই নেতা, আর তার স্ত্রী মানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর এইটা দাবি করেই কিন্তু কুণাল ঘোষরা রীতিমতো মরাকান্না শুরু করে দিয়েছে যে তাদের নেতার সঙ্গে এটা বিজেপি কি করছে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ ঠিক কি বললেন বন্ধুরা আগে দেখুন। শুধু এইটা, অভিষেক তার ওয়াইফ পর্যন্ত, মানে একজন নেতা স্ত্রীকে পর্যন্ত এরা অতীতেও হ্যারাস করেছে, এখনো বলছে তার গাড়িও, আর আমাদের প্রত্যেক যারা আছেন প্রোটেক্টি তাদের তল্লাশি করতে হবে। আমরা স্ট্রংলি নিন্দা করছি, আপত্তি করছি, কিন্তু আমাদের লুকোনোর কিছু নেই। সমানভাবে বলছি তাহলে পুলিশ থাকুক, বিজেপির প্রোটেক্টিদেরও তল্লাশি করতে হবে, ইনক্লুডিং অন্য রাজ্য থেকে যারা আসছে প্রত্যেকের হেলিকপ্টার, হেলিপ্যাড, কনভয়, পুরো তাদের সেখানে। কারণ আমরা দেখেছি হেলিপ্যাডে, দেখছি কখনো বা কোনো অনুষ্ঠানে কয়লা মাফিয়া কে একটা, সে বিজেপির কোন নেতার সঙ্গে হাত মেলাচ্ছে, কার বাড়িতে কি পার্টি অফিস করা হচ্ছে, কার অফিসে বিজেপির মাখামাখি হচ্ছে, তাহলে সেখানে কোনো ক্যাশ ট্রানজাকশন হচ্ছে কিনা, তাহলে তো সেগুলো তো দেখতে হবে। তো বন্ধুরা শুনলেন কুণাল ঘোষের যেটা দাবি যে এই অভিষেক তাদেরই অভিষেক, মানে তাদেরই নেতা অভিষেক, এবং অভিষেকের যে স্ত্রীর কথা বলা হয়েছে তিনি আসলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই স্ত্রী। এবং স্বাভাবিকভাবেই এ ধরনের নির্দেশনামা যদি সত্যি হয় তাহলে তৃণমূলের গায়ে যে বিছুটি লাগবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই বিছুটিটাই কিন্তু তৃণমূলের লেগেছে, এবং সেই বিছুটির ফলে তৃণমূলের নেতা ব্রাত্য বসু তো এদিন হুঁশিয়ারিও দিয়ে ফেলেছেন যে পুলিশ কর্তারা এই নির্দেশ মেনে কাজ করবেন, মানে এই নির্দেশ মেনে তৃণমূলের নেতা, মন্ত্রী কিংবা অভিষেক ব্যানার্জির স্ত্রীর গাড়ি সার্চ করবেন, তল্লাশি করবেন, তাদেরকে পরে দেখে নেওয়া হবে। তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেবেন। আর এ নিয়ে কথা বলতে গিয়ে ব্রাত্য বসু ঠিক কি বললেন বন্ধুরা সেটাও ছোট্ট করে দেখুন। যে পুলিশ কর্তারা এইভাবে নির্বাচন কমিশনের কথায় কাজ করছেন, আপনারা খুব পরিষ্কার করে জেনে রাখুন যে কথা কুণাল বললেন, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির আসাটা সময়ের অপেক্ষা। আমার মুখ্যমন্ত্রী অত্যন্ত স্নেহশীল, ক্ষমাপ্রবণ মানুষ। আপনাদের হয়তো কারুর 26 সালে রিটায়ারমেন্ট, আপনারা ভাবছেন মরিয়ে যা খুশি করি ওদের কথা শুনে চলি, কিন্তু অনেকের 29 সালে পরেও রিটায়ারমেন্ট থাকতে পারে। আপনাদের তালিকা যেমন বিজেপি করছে, আমাদের প্রশাসনও কিন্তু আপনাদের তালিকা করে রাখবে। আমরাও দেখবো কারা কারা বিজেপির কথা শুনে কোন কোন আমলারা এই সময় চললেন, যারা বেঙ্গল ক্যাডার। মুখ্যমন্ত্রী ক্ষমাশীল, মুখ্যমন্ত্রী স্নেহপ্রবণ, কিন্তু সবসময় আপনারা ভাববেন না যে ভালোবাসা বা স্নেহ সেটা সবসময় মানুষের দুর্বলতা। আপনারা যদি এখন বিজেপির মতো একটা পার্টির কথা শুনে বঙ্গবাসীর বিরোধিতা করেন, বিশ্বাসঘাতকতা, বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে মনে রাখবেন অনেকেরই হয়তো আছে এবছরে রিটায়ারমেন্ট। সত্যি আপনার সুস্থ নিরোগ জীবন আমরা কামনা করি, কিন্তু আপনাদের শেষ অবধি চাকরি করতে হবে কিন্তু অনেককেই বাংলায়। তো তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলের এই যে অভিষেক এবং তার স্ত্রীর গাড়ির তল্লাশির যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই চ্যাটের ফলে রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে। এখন কথা যেটা হচ্ছে যে ভিডিওর শুরুতে কেন আমি সেই আইপ্যাকের ভিনেশ চান্দেলের গ্রেফতারের কথাটা উল্লেখ করলাম। তো বন্ধুরা মনে করুন যে কোনো একটি সংস্থা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে, আর সেই রাজনৈতিক দল সেই সংস্থার কাছে তার যত গোপন টাকা, অবৈধ
হাওলার টাকা, সমস্ত টাকা জমা রাখে। শুধু জমা রাখা নয়, সেই টাকাটা কোথায় কিভাবে ব্যবহার হবে, কোন কাজে কখন ব্যবহার করতে হবে, কোথায় লুকিয়ে রাখতে হবে, সমস্ত কিছুই ঠিক করে। আর সেই সংস্থার অফিসেই একদিন ইডির রেড হয়ে যায়। ইডি একদিন তল্লাশি শুরু করে, কিন্তু সেই তল্লাশি সম্পূর্ণ হতে পারে না, কেননা সেই রাজনৈতিক দলের নেত্রী এসে সেই তল্লাশি আটকে দেন, বাধা দেন। ফলে ইডি আর সেই তল্লাশি সম্পূর্ণ করতে পারে না। কিন্তু ইডি তলে তলে তার যে সেই তল্লাশি চালাতে থাকে এবং সেই তল্লাশি ঘুরিয়ে করতে শুরু করে। মানে যে রাজ্যের সেই রাজনৈতিক দল সেই রাজ্যে তল্লাশি না করে অন্য রাজ্যে সেই সংস্থার যে অফিস, সেই অফিসগুলোতে তল্লাশি করতে শুরু করে এবং কিছু তথ্যের ভিত্তিতে সেই সংস্থার একজন অন্যতম ডিরেক্টরকেও গ্রেফতার করে নেওয়া হয়। এবার আসা যাক যে সেই সংস্থার কাছে ওই রাজনৈতিক দল এই কারণেই টাকা রেখেছিল যাতে সেটা ভোটের সময় কাজে লাগানো যায়। এখন এটা তো স্বাভাবিক কথা যে সেই সংস্থা তো সেই রাজ্যে রাখবে না যে রাজ্যের সেই রাজনৈতিক দল, কেননা সেই রাজ্যে তো যখন তখন ইডি ছাপা মারতে পারে, তল্লাশি চালাতে পারে। ফলে সেই রাজনৈতিক দলের টাকা সেই সংস্থা অন্য রাজ্যে গিয়ে লুকিয়ে রাখে। তারপর যখন সময় হয়, অর্থাৎ আবার যখন ভোট আসে, তখন সেই টাকা কি করে সেই রাজ্যে ঢোকানো যায় তার জন্য কিন্তু সেই সংস্থা বিভিন্ন ব্যবস্থা করে এবং সেই সংস্থা ভালো মতোই বুঝতে পারে যে সেই রাজনৈতিক দলের মাথাদের দিয়ে এই কাজ হবে না, বরং যাদের উপরে নজর পড়বে না, যাদের উপরে ইডি কিংবা কেন্দ্রীয় সংস্থা নজর দেবে না, তাদেরকে দিয়েই এই কাজ করাতে হবে। এখন যেহেতু কোটি কোটি টাকার ব্যাপার, যার তার হাতে তো সেই আর টাকা তুলে দেওয়া যায় না। ফলে সেই টাকাটা ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান কষা হয়। আর সেই প্ল্যানটা হচ্ছে যে সেই রাজ্যে ব্লাড ডোনেশনের নামে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্প যেহেতু সেই রাজনৈতিক দলেরই পৃষ্ঠপোষকতায় হবে, ফলে তার তলে তলে সেই টাকা বিলোনো হবে। এখন সেই যে ঘটনা, সেই ঘটনা ঠেকাতে এবার কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি সজাগ হয়ে যায় এবং সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গাড়ি তল্লাশির সিদ্ধান্ত নেয়। এমনকি সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতার স্ত্রীরও গাড়ির তল্লাশির সিদ্ধান্ত নেয় এবং কেন্দ্রীয় সংস্থা এটা মনে করে যে সেই কাজটা সেই শীর্ষ নেতার স্ত্রীকে দিয়েও করানো হতে পারে, কেননা তিনি মহিলা এবং তিনি খুবই চালাক। এই যে একটা গল্প আপনাদের বললাম, এই গল্পের মধ্যে ভুলটা কি আছে? ইলেকশন কমিশন কিংবা কেন্দ্রীয় সংস্থার যদি এটা মনে হয় যে কোনো রাজনৈতিক নেতার স্ত্রীর গাড়িতে টাকা পাচার হতে পারে, তাহলে কি সেই গাড়ি তল্লাশি করার কোনো নির্দেশিকা ইলেকশন কমিশন জারি করতে পারবে না? এটা আবার কোন সংবিধানে লেখা রয়েছে, কোন আইনের বইয়ে লেখা রয়েছে? আর যেহেতু কোনো সংবিধান কিংবা কোনো আইনের বইয়ে ব্যাপারটা লেখা নেই, ফলে যেটা তৃণমূলের জন্য জ্বালা হয়ে গেছে যে তৃণমূল তো এখন নিধিরাম সর্দার, না আছে ঢাল না আছে তলোয়ার, ফলে অন্যদেরও গাড়ি তল্লাশি করতে হবে এমন দাবি করা ছাড়া তো আর কোনো উপায় নেই। ফলে সেটাই তৃণমূল হাওমাও চাও করে বলতে শুরু করেছে, কান্নাকাটি শুরু করেছে। এখন কথা যেটা হচ্ছে যে কয়লা পাচারের টাকা তো আর বিজেপির কাছে যায়নি, মানে যেমনটা কিনা এখন পর্যন্ত জানা যাচ্ছে। তো কয়লা পাচারের টাকা যদি ইলেকশন কমিশন ঠেকাতে চায়, ইডি ঠেকাতে চায়, তাহলে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার আর অমিত শাহের হেলিকপ্টার তল্লাশি করে কি হবে? আর নরেন্দ্র মোদী অমিত শাহের হেলিকপ্টার যদি তল্লাশি করতেই হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও হেলিকপ্টার তল্লাশি হবে। তাহলে তৃণমূলকে তো এটাও বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেনই বা ছেড়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও হেলিকপ্টার তল্লাশি হোক, সেই সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সমস্ত বাইরে থেকে আসা নেতাদের হেলিকপ্টার তল্লাশি হোক। এই দাবিটা তৃণমূল করতে পারত, কিন্তু না, তৃণমূলের যেটা দাবি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিংবা বাইরে থেকে যারা বিজেপি নেতা পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে আসছেন তাদের হেলিকপ্টার তল্লাশি করতে হবে, তাদের গাড়ি তল্লাশি করতে হবে। এখন তৃণমূলের এই দাবি যতই যৌক্তিক শোনাক না কেন, যত যুক্তিসঙ্গত হোক না কেন, এই দাবিটা শুনছে কে? তৃণমূলের এই যে আর্জি, কাতর আবেদন, এই আবেদন শুনবে কে? যে শুনবে সেই জ্ঞানেশ কুমারের সঙ্গে তো তৃণমূলের এমনিতেই মানে সাপে নেউলে সম্পর্ক হয়ে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদা কাঁচকলায় সম্পর্ক হয়ে রয়েছে। ফলে সেই জ্ঞানেশ কুমারের কানে কি তৃণমূলের এই আর্জি যাবে? বরং তার থেকে এটা ভালো হয় না যে আরও একবার সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে গিয়ে এই নির্দেশিকার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া? তৃণমূল তো ভালোই মামলা করতে পারে, এতদিন তো রাজ্য সরকারের টাকাতে নানান মামলা হয়েছে, এবার একটু তৃণমূলের পকেট থেকেও কিছু টাকা পয়সা খরচা হোক, তৃণমূলও নিজের পকেট থেকে টাকা পয়সা খরচা করে কিছু মামলা টামলা করুক, তাহলেই তো বিজেপি বেশ মজা টের পাবে। এইটা তৃণমূল করছে না কেন? আর আরও একটা কথা না বললেই নয় যে ক্ষমতা না থাকলে কি ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয় সেটা এখন এই কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা
ভালো মতোই টের পাচ্ছেন। আর টের পাচ্ছেন বলেই কিন্তু আরও বেশি করে ক্ষমতায় ফিরে আসার জন্য তারা মরিয়া হয়ে উঠছেন। আর যতই তারা মরিয়া হয়ে উঠছেন ততই তাদের মুখ দিয়ে হুমকি, হুঁশিয়ারি, শাসানি বেরোচ্ছে। তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।